হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকে আমরা আলোচনা করতে চলেছি আরআরবি টেকনিশিয়ান 2024 এর গ্রেড 1 এর 19 ডিসেম্বর শিফট 1 এর সমস্ত অঙ্কের কোশ্চেন নিয়ে। এবং আজকে যে ধরনের প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, অত্যন্ত ভালো লেভেলের প্রশ্ন রয়েছে। সমস্ত জায়গা থেকে প্রশ্ন রয়েছে, স্ট্যাটিস্টিক্স বলো, অ্যালজেব্রা বলো, সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন রয়েছে। এবং তোমাদেরকে বারবার একটাই কথা বলবো, যদি তোমরা নেক্সট আরআরবি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও বা নিচ্ছ, তাহলে অবশ্যই আজকের এই সেশনটি মনোযোগ সহকারে দেখো। নেক্সট তোমাদের পরীক্ষার জন্য কিন্তু আজকের এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন আমি ডিসকাস করব উইথ শর্ট ট্রিক এবং ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করে দেবো তোমাদের আমি। তো চলো, প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, অ্যালজেব্রা থেকে রয়েছে। বলছে একটি সমান্তর প্রগতির অ্যারিথমেটিক প্রোগ্রেশন এপি, সমান্তর প্রগতির প্রথম এবং শেষ পদ যথাক্রমে বলেছে 28 এবং 31। যদি এর সব পদের যোগফল 236 হয়, তবে পদের সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ দেখো, একটা সমান্তর প্রগতি আছে, সমান্তর প্রগতির দুটো পদের যে ডিফারেন্স গুলো, সেই ডিফারেন্স গুলো কিন্তু সমান হবে। কমন ডিফারেন্স যেটাকে আমরা বলি, সাধারণ পার্থক্য যেটা। তো এখানে বলেছে দেখো, প্রথম পদ হচ্ছে 28, ভালো করে বুঝতে হবে 28, এবং শেষ পদ বলে দিয়েছে কত? শেষ পদ বলেছে 31, আর সমষ্টি বলে দিয়েছে কত? 236। একদম সাধারণ একটা বিষয় আমরা এখান থেকে জানি, যে এই যে সাম, সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, সেটা হচ্ছে কত? n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। তাহলে এতটাই সহজ কিন্তু অঙ্ক এটা ছিল। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকতো, দেন এটা কোশ্চেন কিন্তু ইজিলি আমরা করে ফেলতে পারবো। দেখো, n/2 প্রথম পদ প্লাস শেষ পদ ইকুয়াল টু কত? 236 দেওয়া আছে, 236। তাহলে এখান থেকে আমরা দেখো 2 দিয়ে যদি এদিকে মাল্টিপ্লাই করে দিই, ভেতরে যোগ করলে কত হচ্ছে? দেখো 8 আর 1 9, 2 আর 3 কত হচ্ছে? 5, 59 ইন্টু n, আর এদিকে চলে যাচ্ছে আমাদের 2। তাহলে 236 ইন্টু 2 আমরা এইভাবে রেখে দিচ্ছি, বিকজ এটা দিয়ে কাটবে মনে হচ্ছে। 4 নং 36-এর 6, 4 5 20 3 23। ইয়েস, দেখো 4 দিয়ে কেটে গেল। তাহলে n এর মান 4 গুণন 2 মানে হচ্ছে 8। 8 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারলে যে কিভাবে এই জাতীয় প্রশ্ন আমরা সলভ করব। বুঝতে পারলে প্রত্যেকে? অত্যন্ত কিন্তু ভালো প্রশ্ন এটা ছিল, প্রত্যেকের করার মতো প্রশ্ন এটা ছিল। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, জিওমেট্রি থেকে বেশ কিছু কোশ্চেন তোমরা দেখতে পাবে। তো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, বিন্দু, একটা পি পয়েন্ট আছে 2,3, যেটার অবস্থান আর কি 2,3। এই যে পি পয়েন্টটা রয়েছে, এক্স অক্ষ থেকে কতটা দূরত্বে রয়েছে। এইখানে একটা জায়গায় কনফিউজড হয়, আমরা প্রত্যেকে কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে 2 হবে নাকি 3 হবে। এই কনফিউশন দূর করার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি ছোট্ট করে একটু গ্রাফ করে নাও। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাই তো? এটা অরিজিন। এবার এখান থেকে 2,3 পয়েন্টটাকে তুমি এখানে দেখো কোথায় পড়ছে। মনে করো এখানে 1 2 3 এইভাবে চলছে, তাহলে 2,3 প্রথমে আসলে তুমি, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 1 2, এইখানে হচ্ছে 2, ঠিক আছে। আর 3 তুমি যাবে এখান থেকে উপরের দিকে যেতে হবে 1 2 3, তাহলে এই বরাবর চলে আসছো তুমি এইখানে। দেখো 1 2 3, তাহলে হয়ে গেল। এইটা হচ্ছে পি পয়েন্ট, যার স্থানাঙ্ক বিন্দু 2,3। তাহলে এবার তুমি বলো যে এক্স অক্ষ থেকে এই বিন্দু কতটা দূরে আছে। কিভাবে বুঝবো? এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইখানে যদি পয়েন্ট থাকে তাহলে এটা কতটা দূরে? 1 ঘর 2 ঘর 3 ঘর দূরে। এখানে দেখতেই পাচ্ছি 3 ঘর দূরে। তাহলে সবসময় মাথায় রাখবে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, অর্থাৎ 3 ইউনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফোর্থ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 ইউনিট ডিস্টেন্স হচ্ছে এক্স অক্ষ থেকে এই পয়েন্ট, পি পয়েন্ট। আই হোপ ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, দেখো আরো একটা জিওমেট্রি থেকে প্রশ্ন রয়েছে। 3টে পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট 3টে। দেখো এরা যদি সমরেখ হয়, ঠিক আছে, এরা যদি সমরেখ পয়েন্ট হয়, হ্যাঁ, কোলিনিয়ার যেটাকে আমরা বলি, সমরেখ, ইয়েস, সমরেখ যদি বিন্দু হয়, কোলিনিয়ার, হ্যাঁ, কোলিনিয়ার মানে কি? একটা লাইনে তারা লাই করবে, একটা লাইনে তারা এক্সিস্ট করবে। অর্থাৎ দেখো, একটা ট্রায়াঙ্গেলের কথা যদি বলি, মনে করো এটা 3টে শীর্ষবিন্দু একটা ট্রায়াঙ্গেলের আছে, তাহলে এরা কি একটা এরিয়া গঠন করবে, এই এরিয়াটা এরা ঘিরে থাকবে। তার মানে এই 3টে শীর্ষবিন্দু দিয়ে আমরা একটা এরিয়া মেজার করতে পারবো, বা এরিয়া এখানে আমরা
দেখতে পারবো, পরিমাপ করতে পারবো যে কতটা রয়েছে। বাট যদি এই 3টে পয়েন্ট একটা লাইনের উপরে চলে আসে এইরকম ভাবে, তাহলে আমরা কি সেই ক্ষেত্রে এরিয়া পরিমাপ করতে পারবো? না, পারবো না। তো সেই ক্ষেত্রে সেই পয়েন্টগুলো হয়ে যাবে কি কোলিনিয়ার, অর্থাৎ একটা লাইনে তারা অবস্থান করছে। এখানে বলেছে যে পয়েন্টগুলো যদি লাইনে অবস্থান করে তাহলে কে এর মান কত। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যদি এরিয়াটা 0 হয়ে যায় তাহলে কিন্তু এই ট্রায়াঙ্গেলটা এই লাইনে চলে আসবে। দেখো এই পয়েন্টটা এর উপরে চলে আসবে, তখন একটা লাইন হয়ে যাবে, তাই না? তখন আর ট্রায়াঙ্গেল কিন্তু হবে না। অর্থাৎ এদের যদি আমরা এরিয়া ইকুয়াল টু 0 করে দিই তাহলে কে এর মান বেরিয়ে যাবে এরিয়া ইকুয়াল টু 0 করলে। ক্লিয়ার? তাহলে এরিয়া ইকুয়াল টু 0 করার সহজ বুদ্ধি আমি তোমাদের বলে দিই। পয়েন্টগুলোকে তুলে নাও। প্রথমে এটা মনে করো আছে আমাদের x1, এটা হচ্ছে y1। আমি এখানেই লিখে দিচ্ছি, ভালো করে একবার দেখে নাও। এটা হচ্ছে x1, এটা y1 স্থানাঙ্ক বিন্দু। দ্বিতীয় পয়েন্ট এটা x2, এটা y2, এটা x3, এটা y3। ওকে, তাহলে এই পয়েন্টগুলো দিয়ে তুমি যখন একটা এরিয়া তৈরি করবে সেটা হচ্ছে এইরকম হবে, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু কত হবে x1 ব্র্যাকেটে লিখবে, আমি একদম লিখে দিচ্ছি যাতে নেক্সট টাইম আর কখনো ভুল না হয় তোমাদের। x1 1, তারপরে 2 3 এইভাবে আসবে, তাহলে এখানে নেবে y2 মাইনাস y3, ঠিক আছে? প্লাস হচ্ছে x1 এবার হয়ে গেল x2, নেবে কিভাবে? এইভাবে নেবে, দেখো 1 2 3, এবার হবে 2 3 1, ঠিক আছে? সিমেট্রিক ফর্মে 2 3, তাহলে y3 মাইনাস y1 প্লাস এবার আসবে x3 এবার কি আসবে? দেখো 1 2 3 2 3 1 3 1 2, তার মানে y1 মাইনাস y2, দ্যাটস ইট। এইটা সমান হচ্ছে 0। এবার ভ্যালুগুলো জাস্ট পুট করতে সকলেই পারবো আমরা। কি করব আমরা? এখানে দেখো রয়েছে হাফ, x1 এর মান কত? এখানে -5 আছে। ভেতরের ক্যালকুলেশনটা কি একবারে করা যাবে? দেখো y2 মাইনাস y3, y2 কোথায় আছে? এইখানে k, তাহলে ব্র্যাকেট নিতে হবে k, মাইনাস y3 কত আছে? -2, মাইনাস মাইনাসে +2 হয়ে গেল, ঠিক আছে? তারপর এখানে দেখো প্লাস x2 এর মান কত আছে? x2 আছে 1, ইন্টু কত আছে এখানে? দেখো ব্র্যাকেটের ভেতরে y3 কত? -2 মাইনাস y1, -2 দেখো মাইনাস y1, তাহলে -2 মাইনাস y1 মানে -3, তাই তো? তাহলে ইন্টু -3 প্লাস x3 কত আছে? x3 4 আছে, 4 ইন্টু কত হবে ভেতরে? y1 মাইনাস y2, y1 মানে হচ্ছে 1, ভালো করে দেখো, মাইনাস y2 মানে হচ্ছে k, তাহলে k বসিয়ে দাও এখানে। তাহলে এই পুরোটা যদি 0 হয়ে যায় আমাদের, তাহলে এই হাফটা রাইট সাইডে 0ই হয়ে যাবে। তাহলে এই হাফ নিয়ে আমাদের বইয়ে বেড়ানোর কোনো দরকার নেই, তাই তো? শুধু পড়ে থাকলো আমাদের এইটুকু পোর্শন, যেটা আমাদের হয়ে যাচ্ছে কি সমান 0। ওকে, একটু বোল্ড করে দিচ্ছি এটাকে। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে -5k -10, একদম ডিটেলসে করো, -3 +4 -4k ইজ ইকুয়াল টু 0। এখান থেকে -5 আর এখানে -4, অর্থাৎ -9k সমান কত হবে? এটাকে এই পাশে নিয়ে চলে যাও, দেখো -10 -3 কত হচ্ছে? -13 প্লাস 4 মানে হচ্ছে 9, -9 এদিকে গেলে কি হচ্ছে? শুধু 9। তাহলে k এর মান কত হয়ে গেল? k এর মান হয়ে গেল অনলি 1, -1, k এর মান হয়ে গেল -1, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে -1। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে যে এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে এসে, নেক্সট শিফট কিন্তু আমি ডিসকাস করব 19 ডিসেম্বরের সেকেন্ড শিফট আগামীকাল ঠিক রাত্রি 9টায়। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ সেশন তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবে, যাতে নেক্সট আরো 3টে শিফট আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তোমাদের জন্য ভিডিওটা প্রোভাইড করতে পারি। সো অবশ্যই প্রত্যেকে লাইক এবং কমেন্ট অবশ্যই শেয়ার করবে ভিডিওটি। এই যে প্রশ্নটি রয়েছে দেখো, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে বলেছে যদি একটি টাওয়ারের উচ্চতা তার ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হয় তবে টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হবে? কত সময় লাগবে করতে? 2 সেকেন্ড সময় লাগবে ভাই। কি বলেছে দেখো, বিশ্বাস হচ্ছে কি হচ্ছে না জানি না, তবে চোখে দেখে নাও কত সময় লাগবে। বলেছে কি একটা টাওয়ারের উচ্চতা তার ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ, তার মানে এটা যদি ছায়ার দৈর্ঘ্য হয় তার √3 গুণ মানে এটা √3। এইখানে কত অ্যাঙ্গেল করবে উন্নতি কোণ, মানে এইটা কত অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে?
অ্যাঙ্গেল অফ ইলেভেশন যেটাকে আমরা বলি, অ্যাঙ্গেল অফ ইলেভেশন যেটা উন্নতি কোণ, কত হবে √3। এটা যদি 1 হয় তাহলে এর √3 গুণ। আচ্ছা, আমরা জানি যে এখানে লম্ব, এটা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি মানে √3/1 মানে √3 কার ক্ষেত্রে হয়, tan 60। লম্ব বাই ভূমি মানে কি tan, তাহলে এখানে যদি tan আমরা 60 নিই, দেন tan 60 এর মান হয়ে যাবে তোমার √3/1, অর্থাৎ আমাদের অ্যাঙ্গেল হয়ে গেল কি tan 60 ডিগ্রি। বুঝতে পারলে কি বুঝতে পারলে না? দেখো এটা লম্ব, এটা ভূমি, ভালো করে বোঝো। তাহলে আমরা কি জানি, tan, এটা মনে করো লম্ব, এর নাম দিয়েছি আমি a, এটা b, এটা c। ডিটেলসে বোঝো। tan মনে করো এটার মান হচ্ছে থিটা, তাহলে tan থিটা, এটা হচ্ছে থিটা, tan থিটা ইকুয়াল টু ab ডিভাইডেড বাই bc। এবার আমরা দেখতে পাচ্ছি যে tan থিটা সমান ab এর মান দেওয়া আছে √3 ডিভাইডেড বাই 1 অর্থাৎ √3। এবার তুমি বলো tan থিটা, এই থিটা কত হলে আমাদের √3 হয়, 60। দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু, থিটা ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। এটাই তো বলতে চাইছিলাম আমি। ঠিক আছে, তো আমাদের এখানে দেখার সাথে সাথে আমরা অ্যান্সার করে ফেলতে পারবো যে tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3, সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। নেক্সট দেখো যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটা আমার মনে হয় এই শিফটের সব থেকে সহজ প্রশ্ন, যদি কোশ্চেনটা দেখে ভয় না পেয়ে যাও। কোশ্চেনে যেটা কি বলেছে দেখে নাও একবার। বলেছে যে দুটি ধারাবাহিক ধনাত্মক অর্থাৎ কনজিকিউটিভ পরপর, পরপর কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার যাদের গুণফল দেওয়া আছে 277, যদি এই দুই সংখ্যার ছোটটি x দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ একটাকে x দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তার পরের সংখ্যাটা কত হবে, কনজিকিউটিভ পরপর, তাহলে x + 1 হবে। এই দুটোর গুণফল বলে দিয়েছে আমাদের 277। ক্লিয়ার? তাহলে নিচের কোন বিকল্পটি x এর মান নির্ণয়ের সমীকরণের সাথে মিলবে, অর্থাৎ আমাদের সেই ক্লাস 10-এ ছিল না সমীকরণ গঠন, সেটাই তো রয়েছে এখানে। তো x² প্লাস x, 277 কে লেফটে নিয়ে চলে আসো, তাহলে 277 ইজ ইকুয়াল টু 0। কোনটার সাথে ম্যাচ করছে এটা, x² প্লাস x মাইনাস 277, অর্থাৎ ফোর্থ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফোর্থ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। x² প্লাস x মাইনাস 277 ইজ দ্য 0 ইজ ইকুয়াল টু 0। সো কারেক্ট অ্যান্সার অপশন ফোর্থ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি বলেছি প্রথমেই যে আজকের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি ডিটেলস এক্সপ্লেন করব, কনসেপ্ট ক্লিয়ার করব এবং সহজ ট্রিক্স আমি তোমাদের দেখাবো। প্রত্যেকটা কোশ্চেন দেখো সব থেকে কম সময়ে তোমরা করতে পারবে, সেভাবেই দেখানো হয়েছে। এখানে বলেছে কি একটি স্কুলে 26 জন শিক্ষক রয়েছেন যারা গণিত বা পদার্থবিদ্যা পড়ান, অর্থাৎ ম্যাথস অর ফিজিক্স পড়ান না, গণিত এবং পদার্থবিদ্যা, ইয়াস ফিজিক্স পড়ান, এমন টোটাল টিচার নাম্বার হচ্ছে টোটাল 26 নাম্বার অফ টিচার। তাদের মধ্যে 14 জন গণিত পড়ান, অর্থাৎ এর মধ্যে ম্যাথস পড়ান অনলি 14 জন, এবং 6 জন উভয়ই পদার্থবিজ্ঞান এবং গণিত পড়ান। তার মানে ম্যাথস এবং পদার্থবিদ্যা উভয় পড়ায় 6 জন। ঠিক আছে, তো আমরা যদি ডায়াগ্রাম তৈরি করি এরকম একটা, এটা হচ্ছে আমাদের ফিজিক্স আর এটা হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সের টোটাল যদি 14 জন থাকে, তার মধ্যে 6 জন আছে এমন যারা দুটো বিষয়ই পড়ায়, গণিত এবং পদার্থবিদ্যা। সেই 6 জনকে আমরা এই মাঝখানে বসাবো, এরা গণিতেও পাচ্ছে আবার ফিজিক্সের মধ্যেও পাচ্ছে, মানে এটা হচ্ছে কমন পোর্শন হয়ে গেল। তাহলে 6 জন যদি আমার এখানে থাকে, টোটাল গণিতের কথা ভাবো, টোটাল গণিতের 14 জন, তাহলে 14 জনের মধ্যে এখানে 6 জন কাউন্ট হবে, মাইনাস করে দাও 6 জন, তাহলে থাকলো কত, 8 জন। তাহলে এখানে আমার হলো 8 জন। দেখো ভালো করে, 8 জন আর এই 6 জন, টোটাল ম্যাথস দেখতে গেলে আমরা পাচ্ছি 14 জনই, তাই তো? তাহলে এখানে কতজন হবে, অলরেডি আমরা 14 জন পেয়ে গেছি এখানে। তাহলে এখানে আর কতজন থাকবে, টোটাল 26 জনের মধ্যে বাদ দিয়ে দাও, আমাদের টোটাল 26 জনের মধ্যে বাদ দাও 14 জন, তাহলে পড়ে থাকলো আর 12 জন, তাই তো? টোটাল 26 জনের মধ্যে চলে গেল আমাদের 14, 8 আর 6 14 চলে গেল, থাকলো আর 12, এই 12 হয়ে গেল আমাদের এখানে। কিন্তু এক সেকেন্ড, এইখানে সব মিলিয়ে আমার হচ্ছে 12। ঠিক আছে, টোটাল ফিজিক্সটা আমাদের হচ্ছে 12, তাহলে এখানে বসবে 6। দেখো কেন এই যে 6 এখানে লিখেছি, তো 12 মাইনাস করে দিচ্ছি 6,
তাহলে আমরা লিখলাম ফিজিক্সের এখানে শুধু ফিজিক্স পড়াচ্ছে। কতজন শিক্ষক পদার্থবিজ্ঞান পড়ায় বলেছে, শুধু পদার্থবিজ্ঞান নয় কিন্তু এখানে, শুধু পদার্থবিজ্ঞান নয়, দেখো বলেছে হাউ মেনি টিচ ফিজিক্স। ওকে, তো আমাদের এখানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা কত আসবে, এই যে 6জন পদার্থবিজ্ঞান পড়াচ্ছে আর উভয় বিষয় পড়াচ্ছে 6জন, সেই 6জন আবার কি গণিত পড়াচ্ছে তার সাথে পদার্থবিজ্ঞানও পড়াচ্ছে, তাহলে এই 6 কিন্তু কাউন্ট হবে। অর্থাৎ টোটাল এই ফিজিক্সের মধ্যে আসলো কত, 6 + 6, টোটাল হচ্ছে 12 জন। অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ফোর্থ অপশন 12 জন। ঠিক আছে, 12 জন যারা রয়েছে তারা কিন্তু পদার্থবিজ্ঞান পড়াচ্ছে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ফোর্থ অপশন। লসাগু গসাগু থেকে প্রশ্ন রয়েছে, সহজ প্রশ্ন বলা যায় এটাকে। প্রশ্ন রয়েছে দুটি সংখ্যার গসাগু HCF এবং লসাগু LCM যথাক্রমে 12 এবং 300। একটি সংখ্যা অপর সংখ্যার 4/9 গুণ, তবে ছোট সংখ্যা কত। দেখো 4/9 গুণ বলেছে, তো তুমি যদি একটা সংখ্যাকে 9 ধরো তাহলে অপর সংখ্যা কত হবে, ডেফিনেটলি 4 হবে, তাই তো। আর আমরা যেহেতু সংখ্যাটা আর এখানে গুণ করে বের করব কি, দুটো সংখ্যার গুণফল সমান তাদের লসাগু গুণন গসাগু, তাহলে সেই ফর্মুলায় যদি আমরা ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো দুটো সংখ্যার গুণফল, তার মানে একটা 9 আর একটা 4 যদি ধরি তাহলে এখান থেকে দেখো গুণফল হয়ে যাচ্ছে। তো গুণফল যখনই তুমি করবে মাথায় রাখবে এক্স নেবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এর সাথে একটা এক্স নিয়ে নাও, ইনটু, একটু ফাঁকা করে লিখি, হ্যাঁ, তাহলে এখানে একটা 9x নেবে, ইনটু দ্বিতীয় সংখ্যা 4x যেটা ছোট, সমান গুণফল হচ্ছে লসাগু গুণন গসাগু, মানে 12 গসাগু আর লসাগু হচ্ছে 300। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 4 নং 36, 12 দিয়ে একবারে 36কে কাটলে আমরা 3 পাচ্ছি, আর 3 দিয়ে এটাকে কাটলে কত পাচ্ছি, 100 পাচ্ছি। তাহলে x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার যদি 100 হয়, এক্স এর মান কত হচ্ছে 10। এক্স এর মান যদি 10 হয় আমাদের অ্যান্সার কত, আমাদের বলেছে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা 4x, দ্যাট ইজ 4x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 4x ইকুয়াল টু কত হচ্ছে 440, 4 10 40। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে অপশন ফোর্থ অপশন 40 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই হোপ প্রত্যেকে এনজয় করছো ক্লাসটি। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে, আবারও বলছি, সেশনটিকে একটা লাইক করবে প্রত্যেকে। যদি একটি গাণিতিক ক্রমের, অর্থাৎ সেই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কথাই বলেছে, যদি একটি গাণিতিক ক্রম বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন এপি বলাই আছে এখানে 16তম এবং 20তম পদ যথাক্রমে এত এবং এত হয়, 90তম পদ কত হবে। দেখো 16তম পদ মানে হচ্ছে T16, T16 মানে হচ্ছে এইরকম ভাবে লিখবে a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, তো n মানে কি, n মানে হচ্ছে 16, তাহলে 16 - 1 মানে কত হবে, একবারে লিখো তুমি, কত লিখবে 15। ঠিক আছে, তাহলে অনেকটা ছোট হয়ে গেল এইটা। এটা সমান আমরা দেখতে পাচ্ছি কত বলা আছে, 385 বলা আছে যোগফল। আর 20তম পদ যথাক্রমে কত, আচ্ছা যোগফল নয় সরি, এততম পদ। আর 20তম পদ T20, তাহলে কত হবে, একই রকম ভাবে a প্লাস 20 - 1 মানে 19 ইন্টু ডি। ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, এটাকে বলি আমরা, হ্যাঁ, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে। তো এটা হচ্ছে 441। আমরা যদি ডিফারেন্সটা নিই, ডিফারেন্স নিলে কত হচ্ছে দেখো তো, এইটা থেকে আমরা যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে এ কেটে যাবে, শুধু পড়ে থাকবে 19 - 15 মানে হচ্ছে 4d, তাই তো। তাহলে 19 - 15 মানে হচ্ছে 4d সমান, এখানে বিয়োগ করলে কত হবে, দেখো এখান থেকে 15 নিলে 400 হচ্ছে, আর এখানে 41, তাহলে 41 আর 15 মানে হচ্ছে 56। তাহলে ডি এর মান আমরা পাচ্ছি 4 14 56, সো ডি হয়ে গেল আমাদের 14। আমাদের বের করতে হবে T19, T19 মানে কত হবে বলো তো আগে, a প্লাস 90 - 1 মানে হচ্ছে 89 ইন্টু ডি। ডি মানে কিন্তু আমরা এবার 14 পুট করে দিলাম এখানে। ঠিক আছে, ডি মানে 14 পুট করে দিলাম। এবার আমাদের জাস্ট এর ভ্যালুটাকে বের করতে হবে। যে কোনো একটা জায়গায় আমরা যদি ডি পুট করি তাহলে এন বেরিয়ে যাবে। আমি প্রথমটাতেই পুট করছি। ঠিক আছে, প্রথমটায় যদি পুট করি দেখো a প্লাস 15 ইন্টু 14, ডি এর মান পুট করে দিলাম সমান 385। তাহলে এ সমান কত হচ্ছে 385 মাইনাস, দেখো 15 দিয়ে 4 15 60, শূন্য হাতে 6, 15 আর 6 21, 210। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 5 7 175। তাহলে এখানে এর মান 175 প্লাস 14 দিয়ে এটাকে আবার গুণ করতে হবে, তাই না। তো 8 9 এর পরিবর্তে তুমি যদি 90 - 1 নাও,
ইন্টু 14 করো, তাহলে কত হচ্ছে দেখো, 9 14 126 নাকি, 4 নং 36-এর 6 হাতে 3, 9 আর 3 12, 126 আর এখানে 0 মাইনাস 14, তাহলে এটা আলটিমেটলি দাঁড়াবে তোমার 1246। তাহলে এখানে পাচ্ছি আমরা 1246। যোগ করো ভাই, যোগ করলে কত পাচ্ছি, 6 পাচ্ছি 11-র 1 হাতে 1, 4 আর সাথে 11 আর 1 12, 2 হাতে 1। আর করার দরকার নেই, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ইউনিট ডিজিটেড 1 আছে, তারপরে আমরা 2ও পেয়ে গেছি। সো কারেক্ট অ্যান্সার 1421 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এমন নয় যে তোমাকে অ্যান্সার বের করতেই হবে, তুমি দেখবে আগে ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে সবার, তো আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি 1। আমরা গুণটা না করলেও পারতাম, এখানে এতটুকু জাস্ট বুঝতেই পারছিলাম। এখানে দেখো 4 নং 36-এর 6 আর এখানে এর মান হচ্ছে ইউনিট ডিজিটে 5, সো 5 + 1 প্রথমেই চলে আসবে। তো তোমরা অবশ্যই এইভাবে করবে, গুণ করার দরকার নেই। আমরা ইউনিট ডিজিট চেক করব, যে এখানে দেখো 4 নং 36-এর 6 পাচ্ছি ইউনিট ডিজিট, আর এখানে 175-এর 5 পাচ্ছি। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, ইউনিট ডিজিটে তো কারেক্ট অ্যান্সার হবে 1421 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে সকলে? ইয়েস। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে ত্রিগোণমিত্রি থেকে, রয়েছে ভয় পাবার মতো কোশ্চেন নয়, এটা সহজ প্রশ্ন। দেখো আমাদের এখানে বের করতে বলেছে কট থিটা। যখনই কট থিটা আমরা দেখতে পেলাম, আমাদের মাথায় একটু কিছু খেললো কি, খেলা উচিত ছিল কিন্তু, ঠিক আছে। তো কস থিটা এবং সাইন থিটা আছে, কস থিটা প্লাস 5 সাইন থিটা আছে। কট বানাতে গেলে, কট মানে কি, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তো তুমি যদি সাইন থিটা দিয়ে ভাগ করে দাও ওপরে এবং নিচে সবাইকে, তাহলে ওপরে পাচ্ছি দেখো 18, কস বাই সাইন মানে মনে মনে হয়ে গেল আমাদের কট থিটা, প্লাস 5 সাইন থিটা বাই সাইন থিটা কেটে যাবে, শুধু থাকবে অনলি 5। এখানেও তাই করো, পরে থাকবে 5 দেখো, কস বাই সাইন মানে কট থিটা, প্লাস 4 সাইন থিটা বাই সাইন থিটা কেটে যাবে 4, ইকুয়াল টু এদিকে তো যা তাই থাকলো, 2 দিয়ে গুণ করো, এদিকে 18 আর এখানে 5 দুগুণ 10, তাহলে 18 মাইনাস 10 কট মানে হচ্ছে অনলি 8 কট থিটা, ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 4 দুগুণ 8 আর এখানে হচ্ছে 5, এদিকে যাবে, সো 3 হবে। তাহলে কট থিটার মান আমরা পেয়ে গেলাম কত, 3/8। যদি অসুবিধা হয় একটা লাইন বেশি করে নেবে, আমার মনে হয় না কারো অসুবিধে হলো। ঠিক আছে, তো কোশ্চেন যে রকমই হোক, সেটা সমাধান করার জন্য রাস্তা অবশ্যই রয়েছে, এবং সহজ রাস্তা। সেই সহজ রাস্তা অবশ্যই তোমরা আমার ক্লাসগুলো দেখো, এনএস ক্যারিয়ার একাডেমি ফলো করো। বাংলায় রেলের সব থেকে সেরা অঙ্কের ক্লাসগুলো তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পাবে। অঙ্কের সব থেকে সেরা ক্লাস পাবে বাংলায়। যাদের যাদের ইংরেজিতে সমস্যা বা হিন্দি সমস্যা রয়েছে, তারা অবশ্যই এনএস ক্যারিয়ার একাডেমি রেগুলার বেসিসে ফলো করো। রেলের কোনো পরীক্ষার জন্য আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। শুধু তাই নয়, বাংলায় রেলের সেরা অঙ্কের যদি ব্যাচ তোমরা পেতে চাও, ডেফিনেটলি এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে। আমাদের যেটা চ্যানেলের নাম রয়েছে, সেম নামে রয়েছে, এনএস ক্যারিয়ার একাডেমি। ফর আরআরবি, এনটিপিসি, রেলওয়ের গ্রুপ ডি, আরপিএফ, এসআই, কনস্টেবল সব পরীক্ষা কভার হবে শুধুমাত্র তোমাদের এই ব্যাচে যদি তোমরা জয়েন করে নাও। ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ একদম জিরো লেভেল থেকে ম্যাক্সিমাম লেভেল, ঠিক আছে, জিরো থেকে হিরো। সো 47% হিউজ অফ রয়েছে এই মুহূর্তে। 575 তোমরা কিন্তু এই টোটাল কোর্সটা পারচেস করতে পারছো। 100% লাইভ ক্লাস, তার রেকর্ডের থেকে যাবে। পিডিএফ ক্লাস নোট ফর লাইফ টাইম তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে, যেগুলো তোমরা প্রিন্ট করেও নিতে পারবে বা নিজের কাছে পিডিএফ হিসাবেও রেখে দিতে পারবে ফর লাইফ টাইম, এবং যার মধ্যে তোমাদের সলিউশন গুলোও কিন্তু থাকবে, ঠিক আছে, পিডিএফ এ সলিউশন থাকবে। কনসেপ্ট এবং শর্ট ট্রিকের উপরে কিন্তু আমরা জোর দিই, এবং মক টেস্ট আমরা কিন্তু প্রোভাইড করি কোর্সের সাথেই, ঠিক আছে। সো এই সব কিছু পাচ্ছ জাস্ট 575 এ। তোমরা যদি কোনো কোয়ারি থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে কিন্তু তোমাদের সমাধান পেয়ে যাবে, গাইড করা হবে। দ্য ভ্যালু অফ দিস, এটা সব থেকে সহজ প্রশ্ন। 144 এর রুট মানে তো স্যার 12 হয়, ইয়েস। আর 4 এর রুট মানে তো স্যার 2 হয়, কিন্তু এখানে 2 ঘর পরে দশমিক আছে, রুট থেকে বেরোলে 1 ঘর পরে হয়ে যাবে, ওকে। মাইনাস রুট 9 হচ্ছে 3, তাহলে 12 আর 3 15, 15 মাইনাস 0.2, তাই তো। কিছু একটা গড়বড় লাগছে না? সরি, এটা যোগ নয়, এটা বিয়োগ রয়েছে। 12 মাইনাস, আমি প্লাস দেখতে পাচ্ছিলাম কোথায় থেকে। 12 মাইনাস 3 মানে হচ্ছে 9, সো 9 মাইনাস প্লাস হচ্ছে 0.2, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 9.2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9.2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে থার্ড অপশনে।
সো 9.2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা কিন্তু ভালো লেভেলের রয়েছে, ঠিক আছে, আমাদের বুঝতে হবে এখানে, যেটা বোঝার অঙ্ক রয়েছে আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব, তোমরা শুধুমাত্র একটু বোঝার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ সকলে, বলেছে একটি খোলা ড্রামের, জলের ড্রাম একটি বৃত্তাকার সিলিন্ডারের আকারে রয়েছে। মানে বৃত্তাকার সিলিন্ডার মানে যার ভূমিটা হচ্ছে বৃত্তাকার হবে এইরকম, ঠিক আছে, জলের ড্রাম। তাহলে তলাটা কি খালি থাকবে না ফাঁকা থাকবে, কি না থাকবে না, তলা থাকবে এটার, কিন্তু ওপরে নাও থাকতে পারে যেহেতু জলের ড্রাম। ড্রামের উচ্চতা বলেছে 79 মিটার, এই হাইটটা হচ্ছে 79 মিটার, ঠিক আছে, এবং আভ্যন্তরীণ ব্যাস 78। এই পুরোটা যদি 78 হয় তাহলে অর্ধেকটা কত হবে ব্যাসার্ধ, আর সমান কত হচ্ছে 78 ডিভাইডেড বাই 2, 39 মিটার। ড্রামের ভেতরের অংশ রং করতে কত বর্গমিটার রং করতে হবে তা নির্ণয় করুন। পায়ের মান 22/7 ধরে নিতে বলেছে, না বললেও আমরা ধরে নিতাম। তো এখানে দেখো পুরো এই যে বক্রতলের ক্ষেত্রফল সেটা কি হয়, এই টোটালটা পাই আর স্কয়ার, ভেতরেরটা, নিচেরটা প্রথমে আগে লিখি পাই আর স্কয়ার, আর এই বক্রতল যেটা বলছি সেটা হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর ইন্টু এইচ। এখান থেকে আমরা যদি 2 ইন্টু পাই, আচ্ছা 2 তো কমন যাচ্ছে না, শুধু পাই কমন নাও, পাই মানে হচ্ছে 22/7 কমন নিচ্ছি এবং আর কমন নিচ্ছি। আর এর মান কত বসিয়ে দাও, আর এর মান 39। তাহলে ভেতরে পড়ে থাকলো কি, এখান থেকে 2 থাকলো এবং এইচ থাকলো, তাই না, পাই নিয়ে নিয়েছি আর নিয়েছি 2h। এইচ এর মান কত, এইচ হচ্ছে 79, তাহলে 2 দিয়ে গুণ করো, 80 গুণন 2 মানে 160, তাহলে 2 কম মানে 158 প্লাস পাই নিয়েছি, একটা আর গেছে তো 39 পড়ে থাকলো, একটা আর। বিভৎস রূপ, তাই না, অতটাও বিভৎস নয়। গুণটা করো, দেখো 158, 8 আর 9 ইউনিট ডিজিট ধরেও হচ্ছে না, দেখো সবগুলো আলাদা আলাদা রয়েছে। যাই হোক যোগ করো এটাকে প্রথমে, দেখো 8 9 17 7 হাতে 1, 15 আর 4 15 আর 4 19, হাতের 1 কাউন্ট করে নিয়েছি একবারে, ঠিক আছে। তো এই গুণটা করে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এই গুণটা করে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করার ফলে যেটা অ্যান্সার তোমরা পাবে, গুণটা অবশ্যই করতে পারবে এবং 7 দিয়ে ভাগও তোমরা প্রত্যেকে করতে পারবে। কারেক্ট অ্যান্সার আসবে যেটা, সেটা হচ্ছে 2241466, ঠিক আছে, 0.6। তো এখানে তোমরা চাইলে এটা কিন্তু ডিজিট সামও ইউজ করতে পারবে, ঠিক আছে। চলো, তো আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম, জাস্ট মাল্টিপ্লাইটা তোমরা অবশ্যই করবে, হ্যাঁ, কনসেপ্ট তো আমি বুঝিয়ে দিলাম। 12 নম্বর যেটা প্রশ্ন রয়েছে দেখো, এ এবং বি দুটি স্বাধীন ঘটনা, হ্যাঁ, তাহলে এখানে বলেছে পি প্রবাবিলিটি থেকে রয়েছে কিন্তু, হ্যাঁ, পি অফ এ ইকুয়াল টু 0.4, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 0.6, তবে প্রবাবিলিটি অফ এ অর বি ইকুয়াল টু হোয়াট। তো দেখো আমরা জানি, এগুলো যদি না জেনে থাকো জেনে নাও, ঠিক আছে, রেগুলার বেসিসে ক্লাস ফলো করো আমাদের। নেক্সট ক্লাসে শিফট 2 এর ক্লাসের শিফট 2 এর যে পরীক্ষা হচ্ছে তার সবগুলো কোশ্চেন নিয়ে ডিসকাস করব। এ অর বি এটা মানে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস হচ্ছে পি অফ এ অ্যান্ড বি, ঠিক আছে, এ অ্যান্ড বি এরকম বোঝানো হয়, এ অ্যান্ড বি। তাহলে এখান থেকে আমরা দেখো পি অফ এ এই মানটা দেখছি 0.4 দেওয়া আছে, প্লাস পি অফ বি 0.6 দেওয়া আছে, এবং এটার মান কত হবে, দেখো দুটো যখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট যখন ইভেন্ট হয় তখন এটার মান হয় পি অফ এ এ ইন্টারসেকশন বি বলি আমরা এটাকে, এটার মান হয় পি অ্যান্ড বি, যেটা এটার মান হয় পি অফ এ ইন্টু পি অফ বি, এটা হয় যদি তারা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, ঠিক আছে। তাহলে পি অফ এ মানে হচ্ছে 0.4 ইন্টু পি অফ বি মানে 0.6। ভাই এই জিনিসটা যদি আমরা না জানতাম এখান থেকে, তাহলে আমরা এই মান বসাতে পারতাম না, পরীক্ষায় কিন্তু আমরা এটা না করে ফিরে আসতাম। বাট এতটা সহজ কোশ্চেন তুমি করবে না কেন, এখানে যোগ করলে 1 হচ্ছে, মাইনাস 4 6 24 মানে 0.24 হচ্ছে, তো বিয়োগ করলে কত হচ্ছে 0.76। এর থেকে সহজ প্রশ্ন কি হতে পারে এত ভালো মাত্রার একটা পরীক্ষায়, ঠিক আছে, একদম 2 লাইনে হয়ে যাচ্ছে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এটা আরো একটা সহজ প্রশ্ন দ্বিঘাত সমীকরণ থেকে রয়েছে, যে দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর 9 and 11, অর্থাৎ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেটাকে বাংলায় বলি আমরা দ্বিঘাত সমীকরণ,
সেই সমীকরণের যদি দুটো বীজ একটা 9 একটা 11 হয় তাহলে সেই সমীকরণ কি হবে? আমি তোমাদের একদম বেসিক সমীকরণটা বলছি। যদি একটা সমীকরণের বীজ আলফা এবং বিটা হয়, আমি বোঝাবো, তারপরে তোমাকে সলভ করে দেবো। ঠিক আছে? এক লাইন দেখো। সেই সমীকরণটা হয় এইরকম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো এই যে সমীকরণ, এই সমীকরণ তুমি যদি মনে রেখে দাও, সারা জীবন তুমি ভুলবে না যে এই দুটো বীজ দিয়ে দিলে তার সমীকরণ কি রকম হবে স্যার। তুমি নিজে পুট করো এবার। ঠিক আছে, নিজে পুট করো। আলফা প্লাস বিটা মানে 9 প্লাস 11 মানে হচ্ছে 20 হয়ে গেল। এই তো অঙ্ক দিয়েছে তোমাদের। 9 11 99 হয়ে গেল। এর থেকে সহজ কোশ্চেন কি হতে পারে বলো? -20x প্লাস 99, অপশন সি হচ্ছে নাকি? -20x। এই ধরনের অ্যান্সার গুলো কিন্তু ঠিক করার সময় দেখবে অনেক সময় চোখের আড়ালে কোনো মাইনাস প্লাসের গন্ডগোল হয়ে যায়। সো বি কেয়ারফুল এবং কেয়ারফুলি অ্যান্সার করবে প্রত্যেকে। 14 নম্বর রয়েছে আর একটা রয়েছে প্রবাবিলিটি থেকে। এই কোশ্চেনটা কিন্তু দারুণ রয়েছে। একটি ঘটনার বিরুদ্ধে সম্ভাবনা 7:4, বোঝো ভালো করে, এবং আরেকটি ঘটনা যেটা পক্ষে সম্ভাবনা 8:5। ঠিক আছে, একটা বিরুদ্ধে আর একটা পক্ষে। পক্ষে যেটা সেটা হচ্ছে, দেখো এখানে তুমি ধরবে 8, ঠিক আছে, আর 8 5 13, 13-র মধ্যে 8, এটা হচ্ছে পক্ষে। হ্যাঁ, আর এইখানে যেহেতু বিরুদ্ধে সম্ভাবনা, তাহলে পরেরটা হচ্ছে পক্ষে, এটাকে আগে নিয়ে আসবে তুমি। এই 4/11 একসাথে, যেহেতু প্রথমেরটা পক্ষে লিখলাম সো এটাকে আগে রাখলাম। আর পরেরটা কত হচ্ছে, যেটা বিপক্ষে, সেটা 7/11। একই রকম ভাবে 4 7 11। এটা তাহলে বিপক্ষে কত হচ্ছে, 5/8 5 13। এইবার গল্প হচ্ছে কিভাবে সাজাবো, ভালো করে বোঝো। এক লাইনে করবো আমরা এটা। অন্তত একটি ঘটনা ঘটবে এমন সম্ভাবনা, ঠিক আছে, অন্তত একটি ঘটবে। দেখো এটা পক্ষে, ঠিক আছে, এটা পক্ষে অ্যাটলিস্ট ওয়ান ইভেন্ট উইল হ্যাপেন। সেটা কি হবে, এই পক্ষে যেটা 4/11 সেটাকে লিখলাম, ঠিক আছে, ইনটু কি করবে, যদি এটা ঘটে, হ্যাঁ, এটা যখন ঘটে, এটা হচ্ছে ঘটছে, মনে করো এটা ঘটছে না, ঠিক আছে, আমি না দিয়ে লাগলাম, এটা ঘটছে, এটা ঘটছে না। হ্যাঁ, তাহলে যখন এটা ঘটছে তখন এটার ঘটছে না তুলবে তুমি, ঠিক আছে। এটা ঘটলো মানে তো এটা ঘটার দরকার নেই। তখন আমরা একটা যেহেতু চেয়েছে অ্যাটলিস্ট, তাহলে কমপক্ষে একটা তো পেয়ে গেলাম এখান থেকে, 13 প্লাস এইটা যখন ঘটবে না তখন এটার ঘটবে সেটা নেব। তাহলে 8/13, ভালো করে বোঝো, ইনটু এখান থেকে 7/11 তোলো। দুটোরই অ্যাটলিস্ট একটা একটা করে হয়ে গেল। প্লাস এমন হতে পারে কি দুটোই ঘটছে, অ্যাটলিস্ট বলেছে তো ম্যাক্সিমাম তো সবগুলোই হতে পারে। তাহলে এখান থেকে ঘটবে 4/11 প্লাস 8/13। সব থেকে সহজ ভাবে এটা আমি তোমাদের বলার চেষ্টা করলাম। সবগুলোরই নিচে দেখো 11 ইন্টু 13 আছে। সো 1/11 ইন্টু 13 মানে 143, 143 সবগুলোরই রয়েছে অ্যান্সারে। সো নিচেরটা দেখে কোনো লাভ হচ্ছে না। ভেতরে দেখো 4 5 20 প্লাস 7 8 56 প্লাস 4 8 32। এবার দেখো তুমি 6 2 8, 8 একটাই অপশনে দেখতে না, দুটো জায়গায় রয়েছে। তাহলে 5 3 8 2 10, ইয়েস 108/143 ভাই। সব থেকে সহজ ভাবে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি এই কোশ্চেন তোমরা এইভাবে সলভ করলে কম সময়ে এবং কোনো রকম ভুল ছাড়া নির্ভুল ভাবে তোমরা সলভ করতে পারবে। কোনো রকম বড় ক্যালকুলেশনও হলো না, ঠিক আছে। সো আই হোপ কি প্রত্যেকে এনজয় করছো সেশনটি। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে সেশনটি তোমাদের কি রকম লাগছে। যদি দুটি শঙ্কু এর উচ্চতার অনুপাত দেওয়া আছে, মনে করো একটা হচ্ছে h:h, এটা দেওয়া আছে তোমার 11:9, ওকে, 11:9 দেওয়া রয়েছে। কি হলো, বা এভাবে ভাবতে পারো যে h/h 11/9, আর তাদের ব্যাসের অনুপাত, দেখো ব্যাসের অনুপাত সেটাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধের বেরোবে, কিন্তু দুটোকেই তুমি যখন 2 দিয়ে ভাগ করবে তো আলটিমেটলি একই থেকে যাবে। তাহলে ব্যাসার্ধের অনুপাত আর মানে সেই 6/11ই থাকবে। দুটোকেই 2 দিয়ে ভাগ করা মানে তো সেই আবার গল্প একই দাঁড়াবে। তাহলে আমাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। দেখো আয়তনের অনুপাত মানে কি হবে, রেশিও অফ দেয়ার ভলিউম, ঠিক আছে। ভলিউম মানে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, আর পরেরটা লিখছি এইভাবে 1/3 পাই আর স্কয়ার এইচ, মানে ক্যাপিটাল আর লিখলাম আর ক্যাপিটাল এইচ লিখলাম পরেরটা, তাই তো।
তাহলে এখান থেকে দেখো এই কমন পোর্শন গুলো কেটে গেল। আর স্কোয়ার মানে এখান থেকে 6 6 36 ইন্টু এইচ মানে হচ্ছে 11, নিচের গুলো নিচে লিখবো, বড় এইচ মানে 9 আর এটা হচ্ছে 11 স্কোয়ার মানে 11 তার স্কোয়ার। তাহলে এখান থেকে একটা 11 কেটে গেল, 9 দিয়ে এটা 4 নং 36, 4/11, সো 4/11 দ্যাট ইজ 4:11, 4:11। দেখো এখানে আমাদের 11:4 রয়েছে, এটাই আমরা অ্যান্সার দেবো। ঠিক আছে, এক্সাক্ট আগেরটা পরে বা পরেরটা আগে এরকম নিলে কোনো অসুবিধা নেই, যেহেতু আর কোনো অপশানে 4:11 নেই। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে যে তাদের আয়তনের অনুপাত হচ্ছে 11:4। নেক্সট কোশ্চেন চলে এলাম। এই কোশ্চেন নিয়ে তো পুরো তোলপাড় হয়ে গেল। ঠিক আছে, এই কোশ্চেন স্যার কিভাবে করব, আমাকে অনেকেই কিন্তু এই কোশ্চেনের স্ক্রিনশট তুলে অলরেডি সেন্ড করেছে হোয়াটসঅ্যাপে, আমাদের যেটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে। তো আমি তোমাদের তাদেরকে প্রত্যেককে বলেছি তোমরা ভাই ক্লাসে একটুখানি চোখ রাখো, আমি ডিটেলসে সলভ করে দেবো। এই কোশ্চেন করতে গিয়ে অনেকের সমস্যা তৈরি হয়েছে এবং পরীক্ষায় এই কোশ্চেন কিন্তু অনেকেই করে আসতে পারেওনি। ঠিক আছে, তো এই কোশ্চেনের কিভাবে সলভ করা যায় সহজভাবে, রেডি তো? একটু মনোযোগ সহকারে করতে হবে এটা। এই পুরো শিফটের মধ্যে এই কোশ্চেনটাই একটা কোশ্চেন, যে কোশ্চেনটা কিন্তু অনেকের পক্ষেই হয়তো করা সম্ভব হয়নি। এবার অনেকে বলবে যে এটা তো স্যার হালুয়া কোশ্চেন, পরীক্ষায় করতে পারতে তোমরা, কেন স্কিপ করলে? আগে দেখো, ঠিক আছে, 25 পর্যবেক্ষণের গড় অর্থাৎ 25টি অবজারভেশনস রয়েছে, যার গড় বা মিন এবং মানক বিচ্যুতি দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 5। পরে দেখা গেল যে একটা পর্যবেক্ষণ 10 লেখা হয়েছে বাই মিস্টেক। ঠিক আছে, মিস্টেকেনলি 10 লেখা হয়েছে, যেটা অ্যাকচুয়াল মান ছিল 210। তাহলে মানক বিচ্যুতি অ্যাকচুয়াল সঠিক কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? প্রশ্ন। আমরা জানি প্রত্যেকে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা সেটা কি হয়, ভালো করে বোঝো। আমি একদম ভেঙে ভেঙে করাবো, প্রয়োজন হলে এটার জন্যই 30 মিনিট সময় দেব। এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে সামেশন xi ডিভাইডেড বাই n, xi তার স্কোয়ার, ওকে, মাইনাস হচ্ছে x বার। ওকে, x বার মানে কি বলতো? x বার মানে হচ্ছে মিন। হ্যাঁ, x বার মানে হচ্ছে মিন। মিন কি স্যার? মিন মানে গড়। গড় এইভাবেও লেখা যায় যে x1 25টা আছে, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 আপ টু x25 ডিভাইডেড বাই কত হবে? 25 টোটাল অবজারভেশনস। গড় তো তাই জানি আমরা, সবগুলো যোগ করে 25 দিয়ে ভাগ করলাম, তাই না, কারণ 25টা আছে। এবারে দেখো এখানে কি কি ভ্যালু দেওয়া আছে সেগুলো পুট করব আমরা ধীরে ধীরে। এসডি দেওয়া আছে দেখো 5, পুট করে দিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5 দেওয়া আছে, সমান এইখানে দেখো উপরে দেওয়া আছে কত, এইটার সামেশনের স্কোয়ার আমাদের দেওয়া নেই, এটা আমাদের রাখলাম, এটাকে সিগমাও বলি আমরা এটাকে, বা সামেশনও বলতে পারো, ডিভাইডেড বাই কত? 25 মাইনাস এটার কত দেওয়া আছে? 42, মিন 42 দেওয়া আছে, এই তো, তাহলে মিন 42, তাহলে 42 এর স্কোয়ার হয়ে গেল। আমরা যদি এই রুটটা উঠিয়ে দিই একবারে, তাহলে এটা স্কোয়ার করে দিতে পারি, এতটুকু করতে পারি আমরা, তাই তো? আচ্ছা, এবার দেখো এটা হয়ে গেল আমাদের 25, তাহলে এটা দিয়ে যদি লসাগু করি তাহলে এটাও এখানে গুণ হয়ে যাচ্ছে, 25 ইন্টু 25 হয়ে গেল, 25-এর স্কোয়ার, তাই তো? 25-এর স্কোয়ার সমান এখানে পাচ্ছি আমরা এত মাইনাস 42 তার স্কোয়ার ইন্টু 25। ক্লিয়ার ভাই? তাহলে এটাকে আমি যদি রাখি এখানে, তাহলে পাচ্ছি আমরা, দেখো এটাকে রাখছি, তাহলে এটা এইদিকে আসছে হিসেব মতো, তাহলে 25-এর স্কোয়ারটাকে আগেই থাকছে, আগে রাখলাম, প্লাস হয়ে যাচ্ছে এটা 4 তার স্কোয়ার ইন্টু 25। ভয় পাবার মতো কিছু নেই, ক্যালকুলেশন বড় আসতে দেবো না, এটুকু বলছি আমি তোমাদের, ঠিক আছে, যেভাবেই হোক। তাহলে এই যে হলো, হ্যাঁ, 4 তার স্কোয়ার ইন্টু 25, আমরা এটাকে গুণ করব কি করব না? গুণ করব না, ঠিক আছে, পরে একবারে আমরা দেখব কিছু ক্যান্সেল হতে পারে, কারণ এখানে যখন পুট করব আবার কিছু 25 কাটতে পারে, ওকে, সেজন্য এটাকে এইভাবেই রাখলাম। এইবার এই যে মানটা পেলাম, ভালো করে বোঝো, এটা ভুল মান, কারণ কি এর মধ্যে একটা মান দেওয়া আছে 10, xi গুলো মানে কি, এই যে xi মানে হচ্ছে
x1 তার স্কোয়ার প্লাস x2 তার স্কোয়ার প্লাস একদম চলবে x25 তার স্কোয়ার, ঠিক আছে, সেটাকেই সামেশন আকারে লেখা হয়। তাহলে এর মধ্যে একটা মান তার স্কোয়ার আকারে যোগফল করা আছে না, তাহলে কারেক্ট যেটা আমাদের এটা বেরোবে, এটার কারেক্ট ফর্মটা কি হবে দেখো ভালো করে। এইটা প্রথমে আমরা ভুলটা লিখলাম, এটা ভুলটা লিখলাম, সরি ভুল করাই যাবে না, এখানে যোগ করে ফেলেছি ভুল করে, প্লাস 4 তার স্কোয়ার ইন্টু 25, এটা ভুলটা লিখলাম। এইবার এটাকে আমরা কারেক্ট করব কি, ওই যে একটা 10-এর স্কোয়ার এর মধ্যে একটা আছে, কোনো একটা জায়গায় 10-এর স্কোয়ার নিয়েছি, সাপোজ মনে করো শেষেরটাই আমি 10-এর স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে 10-এর স্কোয়ারটাকে প্রথমে আমরা রিমুভ করে দিব, তারপরে এখানে আমরা যেটা কারেক্ট 210 তার স্কোয়ারটাকে পুট করে দেব। আচ্ছা দেখতে পাচ্ছ না আমি নিজেকে হাইড করছি, কারণ এখানে জায়গা খুব সংকীর্ণ হয়ে যাবে না হলে। 210-এর স্কোয়ার অ্যাড করে দিলাম, এবার কারেক্ট হয়ে গেল না, তাই না, এবার কারেক্ট হয়ে গেল। এইবার দেখো এটাকে আরেকটা লাইন লিখে নি, 25 তার স্কোয়ার প্লাস 42-এর স্কোয়ার ইন্টু 25 মাইনাস এখানে দেখো কত হবে বলো তো, 210-এর স্কোয়ার মনে করো 210 তার স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি মানে 220 ইন্টু এ মাইনাস বি মানে 210 মাইনাস 10 মানে হচ্ছে 200, তাহলে এখানে হয়ে গেল 220 ইন্টু 200, এতটুকু পেলাম আমরা। এবার এটাকে আমরা সরিয়ে দিই, না হলে আমরা করব কোথায় অঙ্ক। এতটুকু কনসেপ্ট কি কারো কোনো ডাউট আছে ভাই? কমেন্ট সেকশনে একটুখানি লিখো, তোমরা বলবে না স্যার এখানে তো কোনো ডাউট নেই। এবারে আমরা মিনটাও তো আমরা ভুল করেছি, তার মানে কারণ মিনের মধ্যেও তো ওই যে x+25 নেওয়া আছে, তাই না, x+25 এখানে আমরা একটা মান নিয়ে নিয়েছি, তাহলে মিনটাও আমাদের কারেক্ট করতে হবে। তাহলে কারেক্ট মিন কত হবে, এখানে আমি একবারে করে দিচ্ছি, কারেক্ট মিন কত হবে দেখো, কারেক্ট মিন এটা দেখো, আগে আমাদের মিন ছিল কত 42 প্লাস আমরা অ্যাকচুয়ালি কতটা কম নিয়েছিলাম ভালো করে বোঝো, 210 অ্যাকচুয়ালি হতো, নিয়েছিলাম শুধু 10, তাহলে 10 মাইনাস করো, কম নিয়েছি 200, কতগুলো অবজারভেশন 25টা, 25 দিয়ে ভাগ করো, গড়ে দেখো 8 করে কম নেওয়া হয়েছে, তাহলে এর সাথে 8 যোগ করো, তাহলে আমাদের হচ্ছে 50 কারেক্ট মিন, কারেক্ট মিনও বেরিয়ে গেল আমাদের কিন্তু, ঠিক আছে, 50 কিন্তু কারেক্ট মিনও বেরিয়ে গেল। এবার জাস্ট পুট করে দেওয়ার পালা, আর কিছু নেই, ভয় পাওয়ার কোনো গল্প নেই। এবার এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এসডি কারেক্ট, এটা কিন্তু হ্যাঁ কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো এই যে সিগমা এক্স আই স্কোয়ার, এটা মান আমরা পেয়েছি, এটা ডিভাইডেড বাই 25 আছে, এন এর মান 25, সো 25 দ্বারা এবার আমরা ভাগ করে দেবো, সেই জন্য বলেছিলাম এগুলোকে গুণ করবো না আগে, 25-এর স্কোয়ার থেকে একটা 25 গেলে পড়ে থাকবে 25 প্লাস 42-এর স্কোয়ার ইন্টু 25, 25 কেটে যাবে, শুধু থাকবে 42-এর স্কোয়ার, 42-এর স্কোয়ার মুখে মুখে করো, 50 থেকে 8 কম মানে 25 মাইনাস 8 মানে 17, আর 8-এর স্কোয়ার 64, মুখে মুখে হয়ে গেল, প্লাস এটা মাইনাস আছে, দেখো 25 দিয়ে 200-কে কাটলে 8, 8 গুণন এটা করলে কত হচ্ছে, 8 দুগুণ 16, শূন্য রয়েছে, 8 দুগুণ 16, 17, এই তো, খুব বড় খুব জটিল কিছু হয়নি, তাই না, 25 চলে গেল। আচ্ছা এখানে এবার থাকবে কি, এটা হয়ে গেল এটার মান, এবার এখানে মাইনাস মাইনাস এই যে এটা করতে হবে আমাদের, 50-এর স্কোয়ার মানে কত 2500, আচ্ছা এখানে স্যার যোগ হবে, এক্সট্রিমলি সরি ভাই, এটা আগে রেখে এটা বিয়োগ করে আমরা যোগ নিতে হবে এখানে, সরি, হ্যাঁ কারেক্ট হয়ে গেল। এবার দেখো আমাদের কি হচ্ছে, এখানে এবার যোগ করো, তাহলে তো হয়ে গেল 5 4 9 0 9 মাইনাস 0 মানে 9, ভাই একটাই অপশানে 9 আছে ইউনিট ডিজিট, আর কি পরিশ্রম করব বলো, 1049 1049, আমি বলেছিলাম ক্যালকুলেশন জটিল হবে না যদি কারেক্ট ভাবে আমরা করতে পারি। আমার কি মনে হচ্ছে তোমরা বুঝতে পারোনি, কি ভাববো, তোমরা বুঝতে পেরেছো কি পারোনি বলো, কমেন্ট করো প্রত্যেকে, বুঝতে পেরেছো কি পারোনি, ঠিক আছে, যদি বুঝতে না পারো দেন এগেইন রিপিট হবে, আর যদি বুঝতে পেরে যাও দেন নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কি ধরবো আমি বলো, বুঝতে পেরেছো এটাই ধরে এগোচ্ছি। তাহলে 17 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা, একটি সমদ্বিবাহু ত্রিভুজে শীর্ষ কোণ 132, প্রতিটি ভূমির কোণের পরিমাপ কত, এগুলো হালুয়া কোশ্চেন বলা যায়, তাই না, কি করব, সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণটা বলে দিয়েছে 132, তাহলে বাকি কোণ দেখো, এটা এটা সমান বাহু যদি হয়, তাহলে 132
মাইনাস করে দাও 180 থেকে 64, সরি কত হচ্ছে 50, সরি ভাই কত হচ্ছে 48, এক্সট্রিমলি সরি 48। তাহলে এখানে 48 মানে এই দুটো কোণের যোগফল 48, তাহলে 48 কে 2 দিয়ে ভাগ করলে মুখে মুখে হয় 24 ডিগ্রি। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি, কি এখানে হবে 24 ডিগ্রি, এটাও 24 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 18 নম্বর বলেছে কি, 18 নম্বর বলেছে এ বি সি একটি ত্রিভুজ যেখানে এ বি এর মান 5, বি সি এর মান 4, সি এর মান এত, এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ যেটা সদৃশকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, অর্থাৎ সিমিলার ট্রায়াঙ্গেল যার একটা মান দেওয়া আছে বাহুর, তাহলে তার পরিসীমা কত? একদম সহজভাবে আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো মনে করো এটা একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, এটা দেওয়া আছে কত 5, এটা দেওয়া আছে কত 4, এটা দেওয়া আছে কত 4.5। এইরকমই আর একটা সিমিলার ট্রায়াঙ্গেল বলে দিয়েছে এক্স ওয়াই জেড আছে, যেখানে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড ধরলাম, একই রকম ভাবে সিমিলার ভাবে ধরতে হবে। তাহলে এখানে দেখো এই বিসি আর এখানে দেওয়া আছে ওয়াই জেড হচ্ছে 8, এটা 8 দেওয়া আছে। তার মানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে সিমিলার ট্রায়াঙ্গেল এই 4 মানে যদি 8 হয় তাহলে দ্বিগুণ, তাই তো? তাহলে বাকি সবগুলো দ্বিগুণ করে দাও, 4.5 ইন্টু 2 মানে 9, 5 ইন্টু 2 মানে 10। তাহলে এর পরিসীমা কত হবে? মুখে মুখে করো, 10 যোগ 9 যোগ 8 মানে হচ্ছে কত 18 যোগ 9, তাই না 27। একদম মুখে মুখে আমরা কিন্তু এটা সলিউশন করে দিলাম। 19 নম্বর বলেছে ইভালুয়েট দিস, এটা একদম সহজভাবে আমরা করব। দেখো এখানে 6 আর 4 এর প্রথমে লসাগু করতে হবে, 6 4 এর লসাগু 12, আমরা সবাইকে কি করব উপরে নিচে 12 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে 12 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে 12, আর নিচে দেখো এখানে 12 দিয়ে গুণ করলে 6 দুগুণ 12, 2 5 দুগুণ নিচে 10, প্লাস 3 4 12, 3 দুগুণ 6, এখানে গুণ করে এটাকে উল্টে দাও 29 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে এটাকে কেটে দিলে 3, তাহলে 3 গুণন 29 মানে হচ্ছে 87, পাখি আওয়াজ করছে, 22 16, 5 16 80, আর সাথে হচ্ছে 87 ডিভাইডেড বাই 16, কোথায় আছে খুঁজে বের করো, অপশন সেকেন্ড অপশনে আছে। 5 and 7/16 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারলে, এবং আজকে টোটাল শিফটে যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো মানের ছিল। আশা করি প্রত্যেকে এনজয় করলে সেশনটি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। যদি তোমরা নেক্সট ক্লাসে 19 ডিসেম্বরে শিফট 2 এর অঙ্কগুলো নিয়ে ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই প্রত্যেকে বলবো অবশ্যই সেশনটিকে লাইক করো, কমেন্ট করো, এবং প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।